ওকে, তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে কি? তার মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। রাইট মানে কি? সঠিক। ফর্ম মানে হচ্ছে রূপ, আর ভার্ব মানে হচ্ছে ভার্ব। এখানে অফ দেখতে পাচ্ছেন, প্রিপোজিশন অফ। প্রিপোজিশন অফ এর কাজ কি সবাই জানেন? আগে পরে সবাইকে কানেক্ট করা হচ্ছে প্রিপোজিশন অফ এর কাজ। ঠিক, সেখানে একই কাজ করতেছে। কানেক্ট করলো কাকে বলেন? ফর্মের সাথে ভার্বকে কানেক্ট করলো। তখন অর্থ করতে হয় কোন দিক থেকে? উল্টো দিক থেকে, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। সঠিক রূপের ভার্ব না, কিন্তু ভার্বের সঠিক রূপ। ওকে, এখন ভার্বের সঠিক রূপ বা ফর্মটা জানার আগে যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে রূপ কয়টা আছে ভার্বের, কত রকমের রূপ আছে ওইটা জানতে হবে। ওকে, এক নম্বর রূপ হচ্ছে বেস ফর্ম। ভার্বের এক নম্বর রূপ হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মের আরেকটা নাম হচ্ছে প্লুরাল ফর্ম, লিখে রাখেন। ভার্বের বেস ফর্মের আরেকটা নাম হচ্ছে প্লুরাল ফর্ম। ফর এক্সাম্পল ধরেন গো হচ্ছে একটা ভার্ব, এটাই হচ্ছে বেস ফর্ম, আবার এইটাই হচ্ছে প্লুরাল ফর্ম। ভার্ব প্লুরাল মানে হচ্ছে ওই কাজটা অনেকজন করতে পারবে। ভার্ব প্লুরাল মানে হচ্ছে ওই কাজটা অনেকজনে করতে পারবে। আর ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে ওই কাজটা শুধুমাত্র একজনে করতে পারবে। ওকে, তাহলে বেস ফর্মের আরেকটা নাম হচ্ছে প্লুরাল ফর্ম। এটাকে বেস ফর্ম কেন বলা হয়? বেস ফর্ম বলা হয় এই জন্য, বেস ফর্মের সাথে আপনি আর কোনো কিছু কি করতে পারবেন না বলেন? যেখানে বেস ফর্ম হবে, বেস ফর্মের সাথে আর কিছু অ্যাড করা যাবে না। গো এর সাথে যদি আমি এস অথবা ইএস যুক্ত করে দিই, গোস, তখন কিন্তু আর সেটা বেস ফর্ম থাকে না। সেটা কোথায় চলে যায়? প্রেজেন্ট ফর্ম। ওকে, তার মানে ভার্বের আরেকটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান, যেটাকে আমরা বলে থাকি। প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের সেই ফর্ম যেটার সাথে এস বা ইএস যুক্ত হয়। ভার্বের যেই ফর্মটার সাথে এস অথবা ইএস যুক্ত হয় সেটাকে আমরা বলি কি ফর্ম বলেন? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের আরেকটা নাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, লিখে রাখেন। ভার্বের প্রেজেন্ট ফর্মের আরেকটা নাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে বেস ফর্ম মানে কি? যেই ভার্বের কি হয় না বলেন? কোনো চেঞ্জ হয় না, মূল, যেটার সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না, কোনো আইএনজি যুক্ত হবে না। ওকে, কোনো ইডি যুক্ত হবে না, একেবারে বেস, মূল, সেটাই হচ্ছে বেস ফর্ম বা প্লুরাল ফর্ম। যদি এটার সাথে এস বা ইএস যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট ফর্ম। তখন হয়ে যায় প্রেজেন্ট ফর্ম। আর আমরা যখন ইডি যুক্ত করি অথবা এটার ফার্স্ট ফর্ম লিখি তখন সেটা হয়ে যায় ফার্স্ট ফর্ম অথবা বি টু। তবে শুরু হয়েছে ভি জিরো থেকে, শুরু হয়েছে একেবারে ভি জিরো মানে কি বলেন? বেস ফর্ম। বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, বি টু মানে ফার্স্ট ফর্ম। যেমন ওয়েন্ট, ফার্স্ট ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে কি? যেটাকে আমরা বি থ্রি বলে থাকি, যেমন গান, এটা হচ্ছে বি থ্রি। সর্বশেষ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি, যেমন গোয়িং। গোয়িং এর সাথে যেহেতু আমরা আইএনজি যুক্ত করলাম, এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল বা বি ফোর, প্রেজেন্ট পার্টিসিপল অথবা বি ফোর। এই হচ্ছে ভার্বের মোটামুটি রূপ, পাঁচটা রূপ। এর বাইরে কি আর কোনো ভার্বের রূপ আছে কি না আপনারা কারো জানা থাকলে? ওকে, অনেক স্টুডেন্ট শুধু আমরা এতটুকুই জানি, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। ওয়ান্টের জায়গায় স্ট্যান্ডার্ড ইংলিশে আপনি আরো একভাবে বলতে পারেন, সেটা হচ্ছে আইড লাইক। কি বলতে পারেন? আইড লাইক, আইড লাইক টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আইড লাইক টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। এখন এতটুকু তো সবাই পারি। এখন আমরা শিখবো তার নিচেরটা। এবার যদি বলি আমি চাই তুমি কাজটি করো, তখন কি হবে বলেন? আইড লাইক এর পরে একটা ইউ বসাতে হবে জাস্ট, যেহেতু তুমি তুমি করো এটা আমি চাই, এই জন্য আইড লাইক এর পরে ইউটা বসিয়ে দিবে। তাহলে হয়ে গেল আইড লাইক ইউ টু ডু দ্য ওয়ার্ক। আইড লাইক ইউ টু ডু দ্য ওয়ার্ক,
আমি চাই তুমি কাজটি করো। এটাকে এভাবে বলা যায়, I want you to do the work. I want you to do the work. আমি চাই তুমি কাজটি করো। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে। এবার যদি আমরা প্যাসিভ মোডে চলে যাই, প্যাসিভ মানে কি, বি বার প্লাস বি থ্রি, একটা বি ভার্ব লাগবে, একটা বি থ্রি লাগবে। বি ভার্ব প্লাস বি থ্রি ছাড়া প্যাসিভ হবে না, ঠিক আছে? এখন আমি চাই কাজটি করা হোক, দ্য ওয়ার্ক। দেখেন আগের সেন্টেন্সে আমি বলেছি আমি চাই তুমি করো, এই জন্য আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্টের পরে ইউ বসিয়ে দিয়েছি। কিন্তু এবার আমি বলেছি আমি চাই কাজটি করা হোক, তাহলে কাজেরকে আমি ফোকাস করেছি, এই জন্য আই ওয়ান্ট দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক। এখন আমি যদি বলি টু ডু, তাহলে কি হলো? হলো না। কেন বলেন তো? কাজ কি করতে পারবে নিজে নিজে? পারবে না। যেহেতু কাজ নিজে করতে পারবে না, এই জন্য হয়ে গেল সেটা প্যাসিভ মোড। একটা বি যোগ করে দিলাম, মেইন ভার্বের বি থ্রি বসিয়ে দিলাম, ডু থেকে ডান। তাহলে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান, আমি চাই কাজটি করা হোক। এবার যদি বলেন আমি চাই ভাত রান্না করা হোক, কি হবে? আই ওয়ান্ট রাইস টু বি কুকড। এভাবে আমি চাই একটি চিঠি লেখা হোক, আই ওয়ান্ট আ লেটার টু বি রিটেন। ওকে, তাহলে কি শিখলাম আমরা? আমি কাজটি করতে চাই, আমি চাই তুমি কাজটি করো, আমি চাই কাজটি করা হোক। ওকে, এগুলো অফ টপিক্স, জাস্ট কথার প্রসঙ্গে চলে আসছে, এই জন্য আমরা একটু দেখালাম। ওকে, তাহলে আমরা শিখে নিলাম যে ভার্বের রূপগুলা 5টা রূপ থাকতে পারে। আর আপনারা টু প্লাস ভার্ব বলতেছেন, এগুলো ইনফিনিটিভ রূপ, নন ফাইনাইট ভার্বের রূপ। নন ফাইনাইট ভার্বের 3টা রূপ, জিরন, পার্টিসিপল, ইনফিনিটিভ, পরে শিখবো আমরা। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মেইন ভার্বের রূপ। মেইন ভার্ব বলতে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে এরা, এখন আমরা যেটা শিখবো আর কি। এখন আমাদেরকে প্রথমে আয়ত্ত করতে হবে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে। আমাদেরকে আয়ত্ত করতে হবে প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসে, ফার্স্ট ফর্ম কোথায় কোথায় বসে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের কোথায় কোথায় বসে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় বসে, অর্থাৎ এই ভার্বের রূপগুলাকে কোথায় বসে, এটা যদি আমরা আয়ত্ত করতে পারি, রাইট ফর্মস অফ ভার্ব সহজ, ঠিক আছে? কিন্তু আমাদের বইগুলোতে যেটা দেখা যাচ্ছে এলোমেলো ভাবে সাজানো সবকিছু। মানে হচ্ছে ধরেন একটা জায়গায় বললো এস বাই ইএস যোগ করা শিখলেন, আরেকটা পরের রুলসে চলে গেল প্রিপোজিশন থাকলে আইএনজি, পরের রুলসে চলে গেল হ্যাভ এস থাকলে বি থ্রি, পরের রুলসে চলে গেল। অর্থাৎ মানে হচ্ছে রুলস গুলা যেগুলো দেয়া আছে বইয়ের মধ্যে সবগুলো হচ্ছে হ জ ব র ল, এলোমেলো ভাবে সবকিছু দেয়া আছে, যার কারণে আমরা আমাদের ব্রেন এগুলা মনে রাখতে পারে না। আমরা সকালে পড়ি, বিকাল পর্যন্ত আর মনে থাকে না। তো আজকে আমরা একটু গোছালো ভাবে পড়বো, বেশি পড়বো না, যতটুকু পড়বো যাতে মনে রাখতে পারি। প্রথমে আমরা বেস ফর্ম দেখব, অর্থাৎ কত জায়গা আছে যেখানে বেস ফর্ম বসতে পারে, সবগুলা জায়গাকে আজকে চিনে নেব আমরা, যাতে করে আমাদের পরবর্তীতে বেস ফর্ম ব্যবহার করতে সমস্যা না হয়। চলুন শুরু করি। প্রথমত আসি, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা সবার জানা আছে। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ব্যতিক্রমটা আমরা শিখে নেব কিছুক্ষণ পর। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, একটা উদাহরণ দেখেন, আই ওয়ান্ট টু ঢাকা, তারপর টু দেয়া আছে, তারপর অপশনের মধ্যে আপনার বিভিন্ন অপশন দেয়া আছে, আপনি কি বসাবেন সেখানে? আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। উদ্দেশ্যটা কি? টু বাই আ কম্পিউটার। তার মানে এখানে বাই এর কোনো চেঞ্জ হবে না, বাই এর কোনো আর কি হবে না বলেন? চেঞ্জ হবে না। টু থাকার কারণে বাই এর কোনো চেঞ্জ হবে না, বাই যেভাবে আছে সেভাবে থাকবে। এটা গেল প্রথম ক্লু, বেস ফর্ম বসার। নেক্সট, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলারি যে ভার্বগুলো আছে এগুলোর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। প্রথমেই কিন্তু আমরা বেস ফর্ম নিয়ে কথা বলেছি, বলেছিলাম বেস ফর্ম মানে সেই ফর্ম যেই ফর্মের কোনো চেঞ্জ হয় না। আর বেস ফর্মের আরেকটা নাম হচ্ছে প্লুরাল। এখানে দেখেন, হি শুড ড্যাশ হিজ প্যারেন্টস, তাহলে কি হবে? মোটামুটি সবাই বুঝতে পারতেছেন, শুড হচ্ছে একটা মডাল ভার্ব। এভাবে যতগুলো মডাল ভার্ব আছে এরপরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, তাহলে অবিটা অবি থেকে গেল। এবার 3 নম্বর স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ,
সেটা হচ্ছে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ডু ডাজ ডিড এর পরে যেটাই থাকুক ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি কোনো চেঞ্জ হবে না। যেমন ধরেন ডাজ শি প্রিপেয়ার হার লেসন, তাহলে খেয়াল করেন তো, আপনি হয়তো বলবেন শি আছে, শি থাকার কারণে প্রিপেয়ার এর সাথে হয়তো এস বাই এস যুক্ত হবে নাকি? প্রিপেয়ার থাকার কারণে শি থাকার কারণে কি প্রিপেয়ার এর সাথে এস বাই এস যুক্ত হবে? হবে না। কেন? ডাস আছে, খেয়াল করেন। তাহলে আমরা কি শিখলাম? ডু ডাস ডিড এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, কোনো চেঞ্জ হয় না। ওকে, এবার আমরা দেখব বাক্যে যদি লেট, মেক, হেয়ার, ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলো থাকলে ভার্বের কি হবে বলেন? বেস ফর্ম হবে। তাহলে এগুলো আপনাদের দায়িত্ব কি? একেবারে মুখস্থ করে ফেলা। যেমন ধরেন লেট দ্য গার্লস সিং আ সং। ওকে, তাহলে এখানে সিংটা কি হবে? কোনো চেঞ্জ হবে? লেট থাকার কারণে কোনো চেঞ্জ হবে না। এরপর দেখেন আই হার্ড দ্য বেবি, আমি শুনেছিলাম। দ্য বেবি কি হবে? ক্রাই। ক্রাইয়ের সাথে কি কোনো চেঞ্জ হবে কিনা? ক্রাইয়ের কোনো চেঞ্জ হবে কিনা? হবে না। কেন? এ হার্ড। এখানে ফার্স্ট ফর্ম থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে পড়েছি কি এই হার্ড থাকলে কি হবে না? ভার্বের কোনো চেঞ্জ হবে না। আবার একইভাবে ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, ঠিক আছে, উড বেটার, উড রেদার এগুলো যদি সেন্টেন্সে থাকে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে আই হার্ড দ্য বেবি ক্রাই ফর হিজ মাদার, ভার্বের কোনো চেঞ্জ হবে না। আমরা এখন জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি, এরপর একটু ডিটেলসে ব্যাখ্যা করব, যেগুলো প্রয়োজন আছে ব্যাখ্যা করার ব্যাখ্যা করব। আমরা পজিটিভ ভার্বটাকে আজকে ডিটেলসে ব্যাখ্যা করব, এখান থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি। পজিটিভ ভার্ব কি কি? হ্যাভ, লেট, মেক, হেল্প এদের পরে যদি ব্যক্তি থাকে তাহলে বেস ফর্ম হবে ভার্বের। তাহলে কোনো পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি থাকে কি হবে বলেন? ভার্বের বেস ফর্ম হবে। এরপর দেখেন হ্যাভ এবং গেটের পর বস্তু থাকলে বি থ্রি হবে। পজিটিভ ভার্বের ব্যবহার সবাই মোটামুটি জানেন। হ্যাভ অথবা গেটের পরে বস্তু থাকলে কি হবে? বি থ্রি। গেটের পরে ব্যক্তি থাকলে কি হবে বলেন? টু প্লাস ভার্ব। আপনারা দেখেছেন হ্যাভ এবং গেটের পরে বস্তু থাকলে বি থ্রি, তবে আলাদাভাবে গেটকে কেন লিখলাম? গেটের পরে ব্যক্তি থাকলে তো বেস ফর্ম হবে, ঠিক আছে, তবে তার আগে একটা টু দিতে হবে, মানে ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে। টু প্লাস ভার্ব, শুধুমাত্র গেট। ব্যক্তি হলে, গেটের পরে ব্যক্তি হলে, আর বস্তু হলে কি হবে? বি থ্রি। বস্তু হলে বি থ্রি। ওকে, এবার দেখেন এই সেন্টেন্সটা, দ্য টিচার হ্যাড হিম। টিচার হ্যাড হিম। আচ্ছা বলেন তো, এখানে কি হ্যাড অর্থ ছিল বুঝাচ্ছে? দ্য টিচার হ্যাড হিম, এটা কি ছিল বুঝাচ্ছে? পজিটিভ ভার্বের ব্যবহার আপনারা মোটামুটি সবাই জানেন। পজিটিভ ভার্ব মানে কি? আমরা নিজে না করে যখন অন্যকে দিয়ে করাই তখন সেখানে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। তাহলে দ্য টিচার হ্যাড হিম সিট, ওকে, ফর দ্য টেস্ট। ওকে, তাহলে এখানে কি টিচার বসিয়েছে? কাজটা কি টিচার করেছে নাকি হিম করেছে? হিম। তাহলে দেখেন এই হ্যাডটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। আপনারা যখন দেখবেন এরকম হ্যাভ, হ্যাড, লেট, মেক, হেল্প এগুলোর পরে যখন কোনো ব্যক্তি থাকবে, বস্তু থাকবে, তখন বুঝতে পারবেন এটা পজিটিভ ভার্ব। এরপরে আরো একটা ভার্ব থাকবে, যেমন আই হ্যাভ করিম ডু দ্য ওয়ার্ক। তার মানে কি? আমার করিম আছে, ডু দ্য ওয়ার্ক এমনটা কি না। আই হ্যাভ করিম ডু দ্য ওয়ার্ক তার মানে কি বলেন? মানে আমি করিমকে দিয়ে কাজটি করাই। আই হ্যাভ করিম ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ করিম ডু দ্য ওয়ার্ক মানে আমি করিমকে দিয়ে কাজটি করাই। ঠিক একইভাবে টিচারও তাকে দিয়ে এই যে সিট। তাহলে এখানে সিটের কি কোনো চেঞ্জ হবে? হিম হচ্ছে ব্যক্তি, তাহলে এটা বেস ফর্ম হবে, কোনো চেঞ্জ হবে না। এবার আসেন হি হ্যাড হিজ হেয়ার, তাহলে সে আসলে তার চুল। এবার বলেন তার চুল ব্যক্তি না বস্তু? তার চুল ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তু হলে কি হবে? বি থ্রি হবে। খাট, খাট, খাট তিনটাই সেম। তাহলে এটা আমরা উদাহরণটা একটু চেঞ্জ করে দিই, যেমন দে হ্যাড দ্য হাউস
তাহলে they had the house, দেখেন had, had এর পরে কি আছে b3 বস্তু, তাহলে বস্তুর পরে b3, তাহলে এখানে পেইন্ট হবে, হবে না, পেইন্টেড, অর্থাৎ আমাদেরকে ইডি যুক্ত করতে হবে, অর্থাৎ they had the house painted। এটার অর্থ কি বলেন তো? এটার অর্থ হচ্ছে তারা তাদের হাউস বা বাড়ি রং করালো, তারা তাদের বাড়ি রং করালো, তার মানে তারা কিন্তু করে নাই। পেইন্টের কাজটা কি? পেইন্টের কাজটা তারা করে নাই, তারা এটা করিয়েছে, আরেকজনের দ্বারাই করিয়েছে। ওইখানে ব্যক্তিটা উল্লেখ করা নাই, সরাসরি বস্তু উল্লেখ করা আছে। তাহলে they had the house painted। ওকে, গেটের ব্যবহারটা কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের। গেটের পরে যদি ব্যক্তি থাকে টু প্লাস ভার্ব, আর বস্তু থাকলে তো বি থ্রি। যেমন ধরেন মাই প্যারেন্টস গেট মি বা গট মি, যাই বলে, তাহলে মাই প্যারেন্টস গট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এরপরে মি হচ্ছে ব্যক্তি না বস্তু বলেন? মি হচ্ছে ব্যক্তি, তো ব্যক্তি থাকলে কি হবে, স্টে হবে নাকি স্টের আগে একটা টু দিতে হবে? টু দিতে হবে, অর্থাৎ মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড, টু স্টে ইনসাইড। ওকে, এরপরে সেন্টেন্সটা দেখেন while cooking he got her hand। এবার দেখেন গট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এরপরে her hand, এখন her hand ব্যক্তি না বস্তু? her hand বস্তু, সো ব্রান্ট এর সাথে কি হবে, ব্রান্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে বি3, তাহলে ব্রান্ট, ব্রান্ট। ঠিক আছে, while cooking he got her hand burnt, বি3 হয়ে যাবে। ওকে, হাত তুলেছেন, সমস্যা নাই, প্রশ্ন করতে পারবেন। পজিটিভ ভার্ব নিয়ে আরেকটু আলোচনা করবো কিছুক্ষণ পর। এরপর হচ্ছে এখানে যে শব্দগুলো দেখতেছি এগুলো আপনারা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, অ্যাডভাইস, ডিমান্ড, পেপার, এগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলা, এই শব্দগুলোর পর যখন দ্যাট প্লাস সাবজেক্ট থাকবে, এই শব্দগুলোর পর যখন কি থাকবে, দ্যাট প্লাস সাবজেক্ট থাকবে, তখন ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, গ্রামার ভাষায় এটাকে সাবজাংটিভ বলা হয়। সাবজাংটিভ মানে হচ্ছে কি, সাবজেক্ট নিজেও কাজটি করবে না এবং যাকে বলতেছে সেও কাজটি করবে না, কেউ আসলে কাজটি করতেছে না, তবে সাবজেক্ট চায় যে সে কাজটি করুক। ঠিক আছে, সাবজেক্ট চায় সেই কাজটি করুক। পজিটিভ ভার্বে আমরা কি শিখেছিলাম? পজিটিভ ভার্বে আমরা শিখেছি হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে আমরা কাজ করাই। যেমন আই হ্যাড মাই হেয়ার কাট, যদি এভাবে বলি মানে আমি আমার চুল কাটালাম। ওকে, এই কাজটা আমি নিজে করি না, আরেকজনকে দিয়ে করিয়েছি। কিন্তু সাবজাংটিভ মানে হচ্ছে যে কাজটা আমিও করব না, সেও করবে না, তবে আমি চাই সে কাজটি করুক। সাবজেক্ট চায় কাজটি করা হোক। ডক্টর ইনসিস্ট দ্যাট হিজ পেশেন্ট টেক ইট ইজি ফর 4 months। তার মানে কি ডাক্তার কি আসলে কাজটি করতেছে? ডাক্তার কি কাজটি করতেছে দেখেন তো, এবং কি তার পেশেন্ট কি করতেছে? কেউ কাজটি করতেছে না, কেউই কাজটি করতেছে না। তবে ডাক্তার কি চাচ্ছে? ডাক্তার চাচ্ছে যে তার পেশেন্ট, তার রোগী কি করুক বলেন তো, টেক ইট ইজি, 4 মাসের জন্য এটাকে কি করুক, ইজি ভাবে নেয়। তার মানে কি বুঝলাম আমরা? সাবজেক্টিভ কখন ইউজ করি আমরা? যখন সাবজেক্টও কোনো কাজ করে না এবং যাকে বলতেছে সেও কাজ করতেছে না, তবে সাবজেক্ট চায় যে সেই কাজটি করুক। ধরেন বাবা মা চায় সন্তান ভালো রেজাল্ট করুক, আমি বললাম, তার মানে বলেন তো বাবা মা কি কোনো কাজ করতেছে বা সন্তানও কোনো কাজ করতেছে না? সাবজেক্টিভ গুলো ঠিক এরকম। তাহলে এখানে যে শব্দগুলো আমরা শিখেছি এগুলার পরে যদি দ্যাট প্লাস কি থাকে বলেন, সাবজেক্ট থাকে, দ্যাট প্লাস সাবজেক্ট থাকে, তাহলে কি হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এখানে দেখেন দ্যাট আছে, দ্যাট, এরপরে হিজ পেশেন্ট, সাবজেক্ট, দ্যাট প্লাস সাবজেক্ট, তাহলে টেক। ওকে, এরপরে আমরা কিছু ক্লজ শিখবো, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ইটস আর্জেন্ট দ্যাট, অথবা ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট, একইভাবে ইটস নেসেসারি দ্যাট। ওকে,
তারপরে দেখেন ইটস ইম্পর্টেন্ট দ্যাট অথবা ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট, ইটস এসেনশিয়াল দ্যাট অথবা ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট, এসেনশিয়াল দ্যাট। এই যে আপনারা যে ক্লজগুলো দেখতেছেন এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এতক্ষণ আমরা যা শিখতেছি সেগুলো হচ্ছে কোথায় কোথায় বেস ফর্ম হয়। আমরা যদি এটা আয়ত্ত করতে পারি কোথায় কোথায় বেস ফর্ম হয়, কোথায় কোথায় বেস ফর্ম হয়, এটা যদি আমাদের আগে থেকেই জানা থাকে তাহলে পরীক্ষায় আমাদেরকে আর আটকাতে পারবে না, কারণ আমরা তো জানি কোথায় কোথায় বেস ফর্ম হয়, তাই না? ওকে, এই সেন্টেন্সটা যদি আপনি পড়েন, দেখেন when planning workplace policy it's necessary that, খেয়াল করছেন? এই তো এই কথাটা চলে আসছে কর্মক্ষেত্র নীতিমালা প্রণয়নের সময়, ইটস নেসেসারি দ্যাট, এটা প্রয়োজনীয় যে আ ম্যানেজার কনসিডার। এবার দেখেন এখানে কি কনসিডারের সাথে এস বাই ইস যুক্ত হবে? কনসিডার কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, কনসিডার কনসিডারে থাকবে। কেন? ইটস নেসেসারি দ্যাট এই কথাটা আছে এখানে। ইটস নেসেসারি দ্যাটের জায়গায় ইটস ইম্পর্টেন্ট দ্যাটও থাকতে পারে, ইটস আর্জেন্ট দ্যাটও থাকতে পারে, ইটস এসেনশিয়াল দ্যাটও থাকতে পারে, এটা তাদের ইচ্ছা যে দেখ। Okay, a manager consider the politics of civilization, such how decisions are made and who makes them. এই সেন্টেন্সটা কি অর্থ বুঝতেছেন? আচ্ছা, সেন্টেন্সটা একটু আপনাদের অর্থ বুঝাই দিই, এখানে বুঝার কিছুটা আছে। ওকে, এরকম যখন আপনি ইটস ইম্পর্টেন্ট, ইটস নেসেসারি দ্যাট এরকম ক্লজগুলো পাবেন, এই ক্লজগুলো মূলত পরের ভার্বটার উপর জোর দিয়ে থাকে। কোথায় জোর দেয় বলেন? পরের ভার্বটার উপর জোর দেয়। মানে হচ্ছে দেখেন, ওয়েন মানে একটা সময়কে বোঝাচ্ছে, তাই না? ওয়েন সময়, প্ল্যানিং মানে প্ল্যানিং এর সময়কে বোঝাচ্ছে। কি প্ল্যানিং? ওয়ার্ক প্লেস পলিসি, ওয়ার্ক প্লেস মানে কর্মক্ষেত্র, পলিসি মানে নীতিমালা। তার মানে ওয়েন মানে সময়, প্ল্যানিং মানে পরিকল্পনা, ওয়ার্ক প্লেস মানে যেখানে কাজ করা হয়, আর পলিসি মানে নীতিমালা। তার মানে কর্মক্ষেত্রে নীতিমালা প্রণয়নের ওই ওয়েন সময়টাকে বোঝাচ্ছে। কর্মক্ষেত্রে নীতিমালা প্রণয়নের সময়, অর্থাৎ যখন কর্মক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা হয় তখন ইটস নেসেসারি দ্যাট, এটা প্রয়োজনীয় যে, কি প্রয়োজনীয় বলেন? একজন ম্যানেজারের কনসিডার করা, অর্থাৎ এই কনসিডার করাটাই হচ্ছে নেসেসারি। ইটস নেসেসারি মানে কি? এই কনসিডারটাই নেসেসারি, একজন ম্যানেজারের কনসিডার করাটা নেসেসারি। কি নেসেসারি? দেখেন এরপরে দা পলিটিক্স, পলিটিক্সটা কনসিডার করা নেসেসারি। এখন পলিটিক্স কি সেটা প্রিপোজিশন অফ বলে দিচ্ছে, ঠিক আছে? সে তো পলিটিক্সটাকে সে কনসিডার করবে। এখন কি পলিটিক্স, সেটা কিসের পলিটিক্স? প্রিপোজিশন অফ বলে দিচ্ছে এটা হচ্ছে সিভিলাইজেশনের পলিটিক্স, মানে সভ্যতার পলিটিক্স। তাহলে আমরা বুঝে গেলাম যে যখন কর্মক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা হয় তখন, বাংলা অটোমেটিক তখন কথাটা চলে আসে, তখন একজন ম্যানেজারের কনসিডার করাটা কি বলেন? প্রয়োজনীয় বা নেসেসারি। কি কনসিডার করা? সভ্যতার রাজনীতি। সাচ এস, সাচ এস মানে কি? ফর এক্সাম্পল অথবা যেমন। হাউ ডিসিশন আর মেড, দেখেন প্যাসিভ মোডে আছে, বি ভার্বের পরে বি থ্রি। যেমন কিভাবে সিদ্ধান্তগুলো প্রণয়ন করা হয়, প্যাসিভ, এই জন্য করা হয়। সিদ্ধান্ত কিন্তু নিজে নিজে প্রণয়ন হয়ে যায় না, সিদ্ধান্ত নিজে নিজে তৈরি হয় না, তাই না? যদি নিজে নিজে তৈরি হইতো তাহলে কি হতো? ডিসিশন মেক হতো। কিন্তু সিদ্ধান্ত যেহেতু নিজে নিজে তৈরি হয় না এই জন্য আর মেড হয়েছে। এখানে যেহেতু ডিসিশনের সাথে এস আছে এই জন্য আর হয়েছে, একটা হলে ইজ হতো। তাহলে হাউ ডিসিশন আর মেড, কিভাবে সিদ্ধান্তগুলো প্রণয়ন করা হয়, অ্যান্ড এবং হু মেক্স দ্যাম, হু মেক্স দ্যাম, দ্যাম মানে কি? এই ডিসিশনগুলা, মানে কে সিদ্ধান্তগুলো তৈরি করে, মানে কিভাবে সিদ্ধান্তগুলো তৈরি হয় এবং কে সিদ্ধান্তগুলো তৈরি করে, এই বিষয়টা কনসিডার করাটা হচ্ছে নেসেসারি। এটাই হচ্ছে সেন্টেন্স। আচ্ছা যাই হোক, রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমরা জাস্ট একটা জিনিস আপনাদের দেখাই দিলাম কিভাবে সেন্টেন্স পড়ে অর্থ মেক করতে হয় বা অর্থ তৈরি করতে হয়। তাহলে কোন একটা সেন্টেন্সে যদি ইটস নেসেসারি দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট, এসেনশিয়াল দ্যাট থাকে তাহলে নিশ্চয় আপনি বুঝতে পারবেন এটা পরবর্তী ভার্বটার উপর জোর দিচ্ছে, পরবর্তী ভার্বটার উপর ফোকাস করতেছে। এই জন্য পরবর্তী ভার্বটার আর কি হয় না? কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না।
ওকে, এটার পরেরটা সহজ। আই, উই, ইউ, দে এগুলোর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। সাধারণত বেস ফর্ম হয়, শর্ত কি? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট চিনবেন কিভাবে? সেন্টেন্সে যদি অলওয়েজ, ওপেন, সামটাইমস, এভরিডে এগুলো থাকে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি এগুলো থাকলে আপনি বুঝতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন আই এর পরে বেস ফর্ম হয়, উই এর পরে বেস ফর্ম হয়, ইউ এর পরে, দে এর পরে। এখন আই ইউজুয়ালি, ইউজুয়ালি থাকার কারণে আপনি বুঝে গেলেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আই এর পর বেস ফর্ম হয়, তাহলে ইট এর কোনো চেঞ্জ হবে না। আই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট অ্যাট 6:30 ইন দ্য মর্নিং। তো এটা একেবারে সহজ। এখানে জাস্ট এগুলো আপনাকে একটু পড়ে রাখতে হবে। ওকে, 9 নম্বরে যেটা দেখবো, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পরে টু প্লাস ভার্ব হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, এটা প্রথমেই শিখেছি তাই না? এই জন্য এই শব্দগুলোও শিখে নিতে হবে। এগুলো এখন না শিখলে আপনাকে পরে হলেও শিখতে হবে। এগুলো না শিখলে আপনি কি জায়গায় জায়গায় আটকে যাবেন, জায়গায় জায়গায় আপনার সমস্যা হবে। কেন? এগুলো ফিক্সড করা, এই শব্দগুলোর পরে টু প্লাস ভার্ব হয়, ফিক্সড। তো এই জন্য এগুলো যদি না শিখেন, আপনি এখন না শিখলে অ্যাডমিশনের জন্য শিখতে হবে, অ্যাডমিশন না শিখলে বিসিএস এর জন্য শিখতে হবে। ঠিক আছে, শিখতেই হবে, কোনো কথা নাই। এই শব্দগুলোর পরে যদি, অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তখন ভার্বের কি হয়? ইনফিনিটিভ রূপ অথবা টু প্লাস ভার্ব হয়। যেমন দেখেন, ডেন্টিস্ট টোল্ড মি, তাহলে টোলটা কোত্থেকে আসলো? টেল থেকে আসলো। টেলের কি বলেন? ফার্স্ট ফার্স্ট ফর্ম টোল্ড মি। এখন এরপরে কি হবে? ভার্বটা কি আইএনজি হবে নাকি ভার্বের সাথে টু প্লাস ভার্ব হবে? কোনটা হবে? আমরা জানি যে টেল, আক্স, টেল এগুলো থাকলে কি হয়? পরবর্তী ভার্বটা টু প্লাস ভার্ব হয়, তাহলে টু বি হয়ে গেল। ডেন্টিস্ট টোল্ড মি টু বি মোর কেয়ারফুল, আরো কেয়ারফুল হতে, ওয়াইল ব্রাশিং টিথ। ওকে, তবে এখানে একটা নোট করে নেন, এই নোটটা সবার জন্য গুরুত্বপূর্ণ, হয়তো পরীক্ষায় কমন চলে আসতে পারে। ওকে, সেটা হচ্ছে নো, টিচ, লার্ন, শো অ্যান্ড এক্সপ্লেইন। একটু এগুলা পড়তে হবে। এগুলোর পরে যখন আপনি ভার্ব হবে, তখন আপনাকে হাউ টু প্লাস ভার্ব বসাতে হবে। কি বললাম? এগুলোর পরে যখন ভার্ব বসাবেন, তখন হাউ টু প্লাস ভার্ব বসাতে হবে। কি কি সেগুলা? নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেইন। ফর এক্সাম্পল, আই নো, এরপর দেখেন ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে বলেন? আই নো কি টু ডু হবে? হ্যাঁ, টু ডু হবে। আই নো টু ডু দ্য ওয়ার্ক, তবে হয়নি কেন বলেন তো? এখানে কি দিতে হবে? হাউ দিতে হবে, হাউ। আই নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি কিভাবে কাজটি করতে হয়, আমি জানি কিভাবে কাজটি করতে হয়। তাহলে এই নোটটা সবাই ভালো করে নোট করে নেবেন। আর দ্য নেক্সট, সর্বশেষ যেটা শিখবো আজকের মতো বেস ফর্মের জন্য, সেটা হচ্ছে ইটস টাইম অথবা ইটস হাই টাইমের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল দেখেন, ইটস হাই টাইম, এরপরে উই হচ্ছে সাবজেক্ট তাই না? তাহলে চেঞ্জ কি হবে? চেঞ্জের সাথে ইডি যুক্ত হবে, চেঞ্জড। তাহলে ইটস হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। এবার আসি, ইটস হাই টাইম, এরপরে আছে টু। আপনি জানেন টু থাকলে তো ভার্বের বেস ফর্ম হয়। ওকে, এরকম কোনো অপশনের মধ্যে ধরেন ইটস হাই টাইমের পরে ভার্ব দেওয়া আছে, তাহলে আপনি টু প্লাস ভার্ব বসাবেন। যদি ইট ইস হাই টাইমের পরে সাবজেক্টটা থাকে, যদি একটা সাবজেক্ট থাকে, আপনি কি বসাবেন? ভার্বের ফার্স্ট ফর্ম বসাবেন, ভার্বের ফার্স্ট ফর্ম বসাবেন। ওকে, তাহলে দুটার অর্থ কিন্তু সেম। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় কি আমাদের যে ইটিং হ্যাবিটসটাকে চেঞ্জ করা। আর একইভাবে ইটস হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার এটাই উপযুক্ত সময় বা এটাই সময়। ওকে, ওকে, এবার আমি আপনাদের মিউট খুলে দিচ্ছি। এতক্ষণ আমরা শুধুমাত্র একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে। আমরা কি বলেছিলাম? আমরা পজিটিভ ভার্ব ক্ষেত্রে কি হ্যাভ, লেট, মেক, হেল্প এগুলোর পরে ব্যক্তি হলে বেস ফর্ম হবে। আর হ্যাভ এবং গেটের পর বস্তু হলে বি3 হবে, গেটের পর ব্যক্তি হলে কি হবে? টু প্লাস ভার্ব হবে। ওকে, তো প্রথমে আমরা প্রথমটা দেখি, সেটা কি হ্যাভ, লেট, মেক এগুলা দেখি। এগুলার পর যদি ব্যক্তি থাকে,
তাহলে কিভাবে হবে? ওকে, আমি একটা প্রথমটা দেখাচ্ছি, বাকিগুলো আপনাদের কাছ থেকে নিব, একটা একটা করে নিব। এই যে প্রথমটা আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন, না দেখতে পারলে আমাকে জানাবেন। ওকে, কি বলা আছে প্রথমটা? আমরা ওখানেও দেখেছি, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। ওকে, এখানে প্রথম অপশন হচ্ছে সিট, টু সিট, স্যাট, সিটিং, বা এগুলো দেওয়া আছে সিটিং। তাহলে কোনটা হবে এখানে? এই হ্যাডটা হচ্ছে কজিটিভ ভার্ব। কিভাবে বুঝলাম? হ্যাডের পরে ব্যক্তি অথবা বস্তু আছে, সো হ্যাভ হ্যাডের পরে যখন ব্যক্তি বস্তু থাকবে তারপর আরো একটা ভার্ব দেখতে পাবো, তখন বুঝতে পারবো এটা পজিটিভ ভার্ব। এখন যদি আমরা এরকম দেখতে পাই তাহলে দেখবো হ্যাভ অথবা হ্যাড এর পরে ব্যক্তি আছে না বস্তু আছে? ব্যক্তি থাকলে বেস ফর্ম। তো বেস ফর্ম হলে এখানে বেস ফর্ম কোনটা আছে? দেখেন এই নাম্বার অপশনটাতে বেস ফর্ম আছে, এই নাম্বার অপশনটাতে কি আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই নাম্বার অপশনে বেস ফর্ম আছে। বাকি যেগুলো দেখতে পাচ্ছি এখানে বি নাম্বার অপশন হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, সো হচ্ছে না এটা। সি নাম্বারে ফার্স্ট ফর্ম, ডি নাম্বারে আইএনজি ফর্ম। আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব কখনো মেইন ভার্ব হয় না। ঠিক আছে, আইএনজি যুক্ত ভার্ব এগুলো প্রথমেই কেটে দিবেন দেখলে, এই ক্ষেত্রে আর কি। তাহলে প্রথম অপশনটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার দ্বিতীয়টা দেখি। আচ্ছা, এখান থেকে এটা দেখেন, এটা দেখি এটা পারেন কিনা, এটা পারেন কিনা। চুজ দ্য কারেক্ট ওয়ান, চুজ দ্য কারেক্ট ওয়ান। দেখি এটা কে পারেন আপনাদের মধ্যে থেকে? সবাই ট্রাই করেন তো দেখি কে পারেন দেখি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্ক্রিন তো লড়ে চড়ে না। দেখা যাচ্ছে না ভাই, আমার কিছু দেখা যাচ্ছে না স্ক্রিন নড়তেছে না, জাস্ট স্ক্রিন নড়তেছে না, রাইট? ওকে মিউট দেখে আমরা বলতে পারতেছিলাম না। ওকে, সমস্যা নেই, দেখা যাবে। ওকে, এবার দেখা যাচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ এবার ঠিক আছে স্যার। ওকে, এখন আমরা যেটা শিখবো কারণ বা উদ্দেশ্যটা দেখেন। এটা নিয়ে নেন টপিক্সের বাইরে, তোমরা আপনাদের জন্য সবার জন্য দরকার। আই কেম হেয়ার টু ডু সাম শপিং। এটার মানে হচ্ছে আমি এখানে এসেছি, উদ্দেশ্যটা কি আমার? কিছু শপিং করা। কিছু শপিং করতে। হ্যাঁ, কিছু শপিং করাটা হচ্ছে আমার উদ্দেশ্য। টু আসার কারণ হইছে, টু এর পরে বার করলে উদ্দেশ্য বোঝায়। ওকে, আমার এখানে কালারটা চেঞ্জ করতে হবে। আমরা সেটা হচ্ছে যে এই যে 8 রকমের বাক্য এখানে আমরা দেখতেছি, তাই না? এই সবগুলা সেন্টেন্সের অর্থ কিন্তু মিনিং সেম, একই অর্থ। সবগুলা সেন্টেন্সের অর্থ কিন্তু সেম, একটাই সেন্টেন্স, তবে আমরা এটাকে 8 ভাবে লিখতে পারি। এই একটাই সেন্টেন্সকে আমরা 8 ভাবে লিখতে পারি। এই বিষয়টা স্যার এটা কি সিচুয়েশন অনুযায়ী লেখার ধরন চেঞ্জ হবে? আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই লিখতে পারবেন, বলতে পারবেন। দেখি আমরা এখন আই কেম হেয়ার, আমি এখানে এসেছি। আমি আসার উদ্দেশ্যটা কি সেটা আমি এখানে বলবো। কি উদ্দেশ্যে আমি এখানে এসেছি? কি উদ্দেশ্যে এসেছি আমি এখানে? টু টু ডু ডু সামথিং। টু করতে শপিং করার জন্য স্যার। সাম শপিং, কিছু কেনাকাটা করতে আসছি। অথবা আপনি এখানে এসেছেন ইংরেজি শিখতে, তাহলে টু লার্ন ইংলিশ। ওকে, এখন এখানে টু লার্ন ইংলিশের জায়গায় আপনি বলতে পারেন সো টু লার্ন ইংলিশ, মানে ইংরেজি শিখতে, অর্থ সেম। আই কেম হেয়ার সো টু লার্ন ইংলিশ, সরি, সো অ্যাজ টু লার্ন ইংলিশ। আই কেম হেয়ার সো অ্যাজ টু লার্ন ইংলিশ, এটার অর্থ কি? আমি এখানে এসেছি ইংরেজি শিখতে। অথবা আই কেম হেয়ার সো অ্যাজ টু ডু সাম শপিং, আমি এখানে কিছু কেনাকাটা করতে এসেছি। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখি আমরা। আমরা চাইলে এখানে টু এর জায়গায় ইন অর্ডার টু বলতে পারি। অর্থাৎ আই কেম হেয়ার ইন অর্ডার টু ডু সাম শপিং, আই কেম হেয়ার ইন অর্ডার টু লার্ন ইংলিশ। স্যার ইন অর্ডার টু অর্থ কি স্যার? এটার অর্থ উদ্দেশ্য, কারণ, কি কারণে আসছেন। টু এর অর্থ, টু অর্থ যেটা দিচ্ছে বাকি সবগুলো একই অর্থ দিচ্ছে। সু এস টু ডু এটারও তো কি কারণ? হ্যাঁ একই। সো অ্যাজ টু, সো অ্যাজ টু এরপরে ভার্বের বেস ফর্ম বসাবেন। সো অ্যাজ টু ডু, সো অ্যাজ টু ডু, অথবা সো অ্যাজ টু বাই।
সো অ্যাজ টু লার্ন, শিখতে এসেছি, শেখার কারণ, শেখার উদ্দেশ্য। এবার আমরা চাইলে এখানে দেখেন আই কেম হেয়ার টু লার্ন ইংলিশ, এটাকে বলতে পারি আই কেম হেয়ার উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। তার মানে উইথ এ ভিউ টুর পরে বার প্লাস আইএনজি হয়ে যাচ্ছে, উইথ এ ভিউ টুর পরে বার প্লাস আইএনজি হচ্ছে, ঠিক আছে। আই কেম হেয়ার উইথ ভিউ টু স্যার ফ্রেশ না স্যার? হ্যাঁ, উইথ এ ভিউ টু সেম, পুরোটা অর্থ একই। টু ডু যে কথা, উইথ এ ভিউ টু ডুই একই কথা, উইথ আর ভিউ টু। টু এর পর ভার্বের বেস ফর্ম হয় না? হ্যাঁ, টু এর পরে তো বেস ফর্ম হয়, তো উইথ এ ভিউ টুর ওই যে পরে ফেস। এটা একটা ফেস। ও এটা একটা ফেস। তবে ইন অর্ডার টু এর পরে বেস ফর্ম হবে, এটাও ফেস, তবে এটার পরে বেস ফর্ম। ওকে, এবার চাইলে আমরা এটাকে ফর দিয়ে বলতে পারি, টু এর জায়গায় চাইলে ফর দিয়ে বলতে পারি। আই কেম হেয়ার ফর লার্নিং ইংলিশ, ফর ডুইং সাম শপিং। ওকে, এবার চাইলে আমরা ফর কে আরেকটু বড় করতে পারি, সেটা হচ্ছে ফর দা কি বলেন, পারপাস অফ পারপোজ অফ ডুইং সাম শপিং, এরপর আইএনজি, যেহেতু প্রিপোজিশন ফর অফ এগুলোর পর আইএনজি হবে, ঠিক আছে। তাহলে ফর এর জায়গায় আমরা আবার কি বলতে পারি, ফর দা, হ্যাঁ, পারপাস অফ পারপোজ ডুইং সাম শপিং। অফ তো দেখেন আমি এখানে এসেছি কেন, ফর দ্য রিজন অফ, রিজন অফ ফর দ্য প্রেজেন্ট রিজন of doing some shopping, অথবা for the reason of learning English। ওকে, এবার কমপ্লেক্স করব, এবারে এই টু ডুটাকে কমপ্লেক্স করব। আই কেম হেয়ার, আমি এখানে এসেছি শো দ্যাট, বসাবো শো দ্যাট, যাতে করে আই কুড ডু সাম শপিং, আই কুড ডু সাম শপিং। আই কুড ডু সাম শপিং। এখন যদি এখানে কেম না থাকে কাম হতো, তাহলে আমরা এখানে কি বসাতাম, ক্যান বসাতাম। কি বসাতাম, কেন? ক্যান। ক্যান। আমি এখানে আসি যাতে করে কিছু কেনাকাটা করতে পারি, আর আমি এখানে এসেছিলাম কিছু কেনাকাটা করতে, যাতে করে কিছু কেনাকাটা, বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন এই সেন্টেন্সটাকে আমরা কি কয়ভাবে বলতে পারি, একটা সেন্টেন্সকে আট ভাবে। তার মানে কোনো একটা সেন্টেন্সে যখন আমরা আমাদের উদ্দেশ্য বলতে যাব, Or to do কারণ some বলবো, shop. রাইটিং ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়, উদ্দেশ্যগুলো লিখতে হয়। ধরেন এটার কারণে এটা হচ্ছে, কি কারণে, তো উদ্দেশ্যটা লিখতে বারবার আপনি ফর ব্যবহার না করে, টু ব্যবহার না করে, মাঝে মধ্যে আমরা এটা চেঞ্জ করতে পারি, বলার ক্ষেত্রেও চেঞ্জ করতে পারি, চাইলে এটা কমপ্লেক্সে করতে পারি। যদি আপনাকে এই 7টা সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলে, তাহলে আপনি কমপ্লেক্স কি লিখবেন, শেষের লাইনটা লিখে দেবেন। এই 8টা সেন্টেন্সের কমপ্লেক্স হচ্ছে কোনটা, শেষের লাইনটা, ঠিক আছে। I came here so that I could do some shopping। তাহলে এখন যদি আমি আপনাকে একটা সেন্টেন্স দিই, আপনি 8টা সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন না এটাকে? জি স্যার, ইনশাআল্লাহ। এই সেন্টেন্সটাকে 8টা সেন্টেন্সে কনভার্ট করবেন। শব্দগুলি আগে শিখতে হবে স্যার, শব্দগুলি। হ্যাঁ, এগুলো শিখবেন, খুব বেশি সময় লাগবে না। সো অ্যাজ টু ডু, ইন অর্ডার টু, উইথ ভিউ টু, ফর দ্য পারপস, ফর দ্য রিজন অফ, শো দ্যাট, এগুলো শিখতে বেশি সময় লাগবে না। হোমওয়ার্ক দিয়ে দিন স্যার আপনাকে।